1989 সালে 1 জানুয়ারি আমি কলকাতায় ফিরেছি। আচ্ছা, সেদিন এক সমস্যা হয়েছিল, আর বলবেন না। যেদিন ফিরেছি আমি সব জিনিসপত্র নিয়ে, সেদিন আমার মায়ের খুব শরীর খারাপ, মানে প্রাণ যায় যায় অবস্থা। এদিকে ওই ব্যাতরের লেভেল ক্রসিং অবধি রাস্তা খুঁড়ে একদম চারদিকে রাস্তা খোঁড়া, ওই পাইপ বসাচ্ছি, জলের পাইপ। তো কোথাও আর যেতে পারছি না। তো ডাক্তার কী করে ডাকবো, তখন মায়ের যায় যায় অবস্থা। তখন কোনো রকমে আমি ওই সেতুল ডাক্তারের বাড়ি অবধি গেলাম। সেতুল ডাক্তারের বাড়ি থেকে আর আমাদের বাড়ি অবধি রাস্তাটা পরিষ্কার। তো গিয়ে আমি তখন বাজে 8টা, সাড়ে 8টা কি 7টা, সাড়ে 7টা থেকে সন্ধে হয়ে গেছে আর কি। তো আমি সেতুল ডাক্তারকে গিয়ে ডাকলাম, দরজা করে ডাকলাম। উনি দরজা খুললেন না, ভেরোতে বলি কে। আমি বললাম এরকম ব্যাপার ডাক্তারবাবু, আমি কোনো ডাক্তারকে যে কেউ তো আসতে পারবে না, রাস্তার চারদিকে সব খোঁড়া, আপনি আপনার বাড়ি থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন আমার বাড়িতে। আমার মা একদম মরমরা অবস্থা। তখন উনি বললেন যে আমি আজকে বম্বে থেকে ফিরেছি, আমি এখন যেতে পারবো না। তো আমি বললাম দেখুন ডাক্তারবাবু, আর কোনো উপায় নেই, আমি না হলে আপনার কাছে আসতাম না, আমি শুনে চলে যেতাম আপনি এর কথা। আমিও আজকে বম্বে থেকে ফিরেছি, আপনি তো প্লেনে ফিরেছেন, আমি তো ট্রেনে ফিরেছি। আমিও কিন্তু আজকে বম্বে থেকে ফিরেই আজকে দেখি মায়ের এই অবস্থা। আর কোনো ডাক্তার, আপনি তো জানেন রাস্তায় যেভাবে খোঁড়া, কোনো ডাক্তার আসতে পারবে না। তো মায়ের ওই যদি মর্মর অবস্থা না হতো, ওই যে আপনার মায়ের মর্মর অবস্থা আমারটা দেখি। সেই সময় যদি দরজা খোলা পেতাম, আমি সেতুল ডাক্তারকে মেরে ওখানে আমি আত্মহত্যা করে দিতাম। মানে আমার হচ্ছে এইরকম মেন্টালিটি। এবং কোনো যত বড় মহারাজা হোক, অমুক হোক, আমি কারোর ধার ধারি না। ওই অবস্থাতে যে কথাটা বললো যে আপনার মা মরবে, তো আমার তাতে কি। তো ওই কথা যখন বললো, আমি যদি উনি বলতেন আমি অসুস্থ অমুক হ্যান ত্যান, সেটা আলাদা কথা। বললাম আমি বম্বে থেকে ফিরেছি। আপনি বম্বে তো প্লেনে করে ফিরেছেন, আর আমি তো ট্রেনে করে বম্বে থেকে এসেছি। তো আমার মায়ের এইরকম মরমরা অবস্থা, আপনি না গেলে হয়তো বাঁচবে না। বলে আপনার মা মরবে, তো আমার তা দেখি। বলে দরজাটা খুললো, নিয়ে চলে গেল ভেতরে। ওই বিরাট বড় লোহার দরজা। আমি তখন কী করবো, বাড়িতে ফিরে এলাম। ফিরে এসে কী করে ভাবতে চিন্তা করে ভগবান একটা রাস্তা উঠিয়ে দিল। প্রণব ডাক্তারের বাড়ি আমি চিনি। প্রণব ডাক্তার তখন এইখানে বাড়ি করেনি, আমাদের বাড়ির কাছে বাক্সায়। প্রণব ডাক্তার আমি জানি কোথায় বাড়ি। তখন আমি স্কুটার নিয়ে প্রণব ডাক্তারের কাছে গেলাম। প্রণব ডাক্তারকে ডেকে নিয়ে বললাম যা ডাক্তার, আপনি চলুন, আমার স্কুটারে চলুন, আমি স্কুটারে করি আপনার বাড়িতে পৌঁছে দেবো। এর মায়ের অবস্থা শুনেই প্রণব ডাক্তার কিন্তু চলে এলেন এবং যথাচিত ওষুধপত্র দিয়ে, ইঞ্জেকশন দিয়ে মাকে বাঁচিয়ে তুললেন সে রাত যাত্রায়। এইরকম শুরুতে মেয়ের অবস্থা। তারপরে তো ঝামেলা নাড়ানো শুরু হয়। এদিকে আমি বোম্বেতে 10 বছর থাকাকালীন তো প্রচণ্ডভাবে পড়াশোনা শুরু করেছি ঈশ্বরের সম্বন্ধে, 10 বছর ধরে সেটাই কন্টিনিউ করছে। এদিকে বাড়িতে এসব ঝামেলা শুরু হয়ে গেছে। 1-1.5 মাসের মধ্যেই ঝামেলা শুরু হয়ে গেছে আমার বড় ভাইয়ের সঙ্গে। সে খুব বাজে ধরনের ঝামেলা। তো 1981 সালে এই ঝামেলার মধ্যে 1981 সালে আমার এই ভেতর থেকে কবিতাটা বেরোলো। আমি যত বই পড়েছি, কথার মধ্যে তো প্রত্যেকটা খণ্ডে ঠাকুর সাধুসঙ্গের কথা বলছেন। সাধুসঙ্গ না করে ধরা। এবং আমি 80 বছর বয়সের জীবনে এটাই বুঝেছি, আপনারা যত বই পড়ুন, যাই কিছু করুন, সাধুসঙ্গ না হলে, সাধুসঙ্গ মানে সাধুর মতন সাধু চাই। যে কোনো সাধু গেরুয়া পড়লেই সাধু হয় না, এগুলোই আমি জানি। সাধুর মতন যদি সাধু হয়, যার মন প্রাণ সব ঈশ্বরের সমর্পিত, এরম যদি সাধু হয়, তো তার সঙ্গ করতে হবে। এরম সাধুর সঙ্গ করলে তবে আপনি ধর্ম সম্বন্ধে বুঝবেন। নাহলে যত বই পড়ুন, বেদান্ত উপনিষদ পড়লে ধর্ম সম্বন্ধে কিছু বুঝবেনই না। ওই জন্যই গীতাতে বলেছেন যে অর্জুন প্রশ্ন করছেন সাধু কীরকম, স্থিতপ্রজ্ঞ সাধু কীরকম হয়, তখন শীত ঘি কিম প্রভাসিত কিমা শীত ব্রজেত কিম। মানে যারা সাধু, স্থিতপ্রজ্ঞ সাধু, তারা কীভাবে বিচরণ করে, কীভাবে কথা বলে, কীভাবে অবস্থান করে, এটা আমায় বলুন। তখন কৃষ্ণ গীতাতে তার ব্যাখ্যা দিয়েছে। তা আমি কিন্তু স্থিতপ্রজ্ঞ সাধুর সঙ্গেই তখন সাধুসঙ্গ শুরু হয়ে গেছে আমার 79 থেকে, এখানে বোম্বে থেকে আসার পরেই। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কবিতার ভেতর থেকে বেরিয়ে।
কিছু কহিবার কালে মনে পড়ে যায় শ্রীরামকৃষ্ণ কথা, পণ্ডিত আসিলে কেহ মার কাছে জানায় বারতা, মাগো উদ্ধার করহ মোরে, কণ্ঠে মোর বসি, আমি যে মূর্খ মাগো, তাই তোমার ডাকি দিবানিশি। দেখুন শ্রীরামকৃষ্ণকে তা বলছেন যে আমি মূর্খ, তুমি আমার কণ্ঠে এসে কথা বলো মাগো, আমি যে মূর্খ মাগো, তাই তোমার ডাকি দিবানিশি। কিন্তু এই যে উচ্ছ্বাস মোর, প্রবল উচ্ছ্বাস তীব্র স্রোতে ভাসি, ভাঙিয়া দিয়াছে মোর কতক বন্ধন, তাই তো কহিতে আসি। সাধু গুণকথা কব আমি কোন পুণ্য ফলে, এই যে অসম্ভব কেমনে কহিব ইয়া, ভাবিয়া পাই না এই কালে। মনে পড়ে সেই ব্রজে গোপীদের কথা, কৃষ্ণ প্রেম ছাড়া আর নাহি জানে, কৃষ্ণ সঙ্গে লোভিয়াছে প্রেম, আহা কত সে মধুর, কেবলই মধুর, তুলনা তার নাই কোনোখানে। তার সাথে মনে পড়ে অসহায়, অতি অসহায় কৃষ্ণ মুখখানি, বৈকুণ্ঠ মূল্যহীন, এমন সম্বল নেই যাহা দেন গোপীদের আনি। কোথা পাবো এই প্রেম, কৃষ্ণ সঙ্গ ছাড়া আর নাই কি উপায়। মনে পড়ে সবরীর কথা, কেমনে কিসের টানে শ্রীরামচন্দ্র এলেন তথায়। ব্যাদ কন্যা হে সবরী, কেমনে পাইলে গো তুমি এই রামগত প্রাণা, এই যে গোপীজন প্রেম কেমনে লোভিলে তুমি কৃষ্ণ সঙ্গ বিনা। তোমারই উচ্ছিষ্ট দিয়া তুমি রামেরে পুজিলে, ভক্তের উচ্ছিষ্ট সে যে অতি প্রিয় শ্রীরামে, তুমি কেমনে বুঝিলে। পাইয়াছ এই প্রেম তুমি সাধু সঙ্গ শনে, কৃষ্ণে প্রেম মিলে তাহা কৃষ্ণ সঙ্গ ছাড়াও সাধু সঙ্গ গুণে, তাই বুঝি সাধুগণে সাধু সঙ্গ লাগি ফিরিয়া বেড়ায়। মুগ্ধ সাধু সাধু সঙ্গে সাধুরই সাধু মহিমায়। সাধু সঙ্গ গুণ কথা, সে যে কত কথা কেমনে বলিব, সে যে গুণেরই কথা মধুর বারতা কেমনে কহিব। মনে পড়ে বারদীর লোকনাথ যথা, জীবন কৃষ্ণ বলি কাঁদিয়া বেড়ায়, কেন সে কিসের লাগি, সাধু যে কত মধুর কেমনে বুঝিব তাহায়। আর মনে পড়ে স্বামীজির মোক্ষমূলার মিলনের কথা, শিরোপরি ছত্রধীর নিবে দিলেন প্রাণের ব্যাকুলতা। প্রশ্ন জাগে স্বামীজির, এ কি অঘটন, বশিষ্ঠ তুল্য ঋষি, তার কেন এ ভুল আচরণ। ভাঙিলেন ভুল স্বামীজির উত্তরিয়া ছল ছল চোখে, বঞ্চিত করুণামরে পরম এই সৌভাগ্য হতে। ম্যাকুলার কি বলছে দেখুন, বঞ্চিত করুণামরে পরম এই সৌভাগ্য হতে, দিন দিন প্রতিদিন পাবো না কত আমি কাছে। সাধু তুমি, শ্রীরামকৃষ্ণ পুত্র তুমি, সত্য এ যে সত্য ত্রিভুবন মাঝে। দেখুন ম্যাকুলার কি বললেন। আর দিন স্বামীজির সাত জাগে ইষ্ট ছাড়ি রাখালে পুজিতে, পূজাসনে বসামাত্র বুক তার ভেসে যায় কাঁদিতে কাঁদিতে। মুগ্ধ বচনে বলে, ভক্ত তুমি, সাধু তুমি, কেমনে বুঝিব আমি মহিমা তোমার, কেমনে পুজিব বলো আমি, অক্ষম হৃদয়ে শ্রীরামকৃষ্ণ সকাজে যাহার। এই রাখাল মহারাজ স্বামীজি একদিন পুজো করতে বসে এই কথা বলেছেন।